সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম, আমি একজন অ্যাডভোকেট, জসকোট, দিনাজপুর। আমার জন্মস্থান ভোটারপাড়া গ্রাম, 9 নম্বর ওয়ার্ড, পোস্ট বিকাশদহ, 2 নম্বর বিনোদনগর ইউনিয়ন। আমার পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম মাস্টার, অবসরপ্রাপ্ত। গ্রাম, জন্মস্থান গ্রাম ভোটারপাড়ায়, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। আমি আজকে আলোচনা করব যে কূটনীতি বিষয়ে। আমি ফেসবুক পেজ খুলেছি। বিচার, কূটনীতি, দেশনীতি এবং আনন্দ এই নামে ফেসবুক পেজ খোলা আছে। সেহেতু আমার আলোচনার বিষয়টি এটার উপরে থাকতে হবে, থাকাই বেটার। কারণ আলোচ্য বিষয়ের বাইরে বক্তব্য দেওয়াটা আসলে মূর্খতার পরিচয়। আমরা অনেক জায়গায় দেখি এটা কূটনীতি। এই কূটনীতিটাকে অনেকে খারাপ মনে করে, কিন্তু আসলে হলো যে এটা কূটনৈতিক সম্পর্ক। একটি দেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক সম্পর্ক একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বজায় রাখার জন্য এইটা যে সম্পর্কটা, এইটার নামই হলো কূটনৈতিক সম্পর্ক। যেমন ধরেন যে কোনো রাষ্ট্রে দূতাবাস, কোনো রাষ্ট্রে বলা হয় কূটনীতি অফিস, কূটনীতি পাড়া, সব কিন্তু মূলত একই জিনিস। কোনো রাষ্ট্রে বলা হয় যে হাই কমিশনার। এগুলোরও পৃথক ব্যাখ্যা রয়েছে। যেমন ভারতীয় হাই কমিশনার বলে, যেমন ধরা যায় যে কুয়েতের আমির, বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো দেশের প্রেসিডেন্ট বলা হয়, কোনো দেশে অন্য নামে ডাকা হয়। রাজনৈতিক দলগুলোতে যেমন ডাকা হয় চেয়ারপারসন, জেনারেল সেক্রেটারি, কেউ বলে আমির, বিভিন্ন নামে পরিচিত। তা আসলে মূলত প্রধান। সব মিলিয়ে হলো একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্ক যে বজায় রাখা হয় না, এটা হলো কূটনৈতিক সম্পর্ক এবং কূটনীতিক। কিন্তু পদবীর ক্ষেত্রে ডেজিগনেশন বিভিন্ন লেখা আছে বিভিন্ন রাষ্ট্রে। রাষ্ট্রদূত, প্রতিনিধি, দূত, বিভিন্ন নামে, যে নামেই হোক না কেন, এটা কূটনৈতিক সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক। এখন বলা হয় ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। আসলে হলো যে ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক ভাষায় কথা বলেন অনেকে বলে থাকে পতিতাপল্লীর ভাষায় কথা বলেন আপনারা। এখন দেখা যাচ্ছে যারা কূটনৈতিক বা কূটনীতি, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, কূটনীতি বা রাষ্ট্রদূত, এনারা একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখার জন্য। সেই রাষ্ট্রে এই সরকারের প্রতিনিধিত্ব করেন, মানে একটা সরকারের সাথে আরেকটা সরকারের সম্পর্ক অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পরিবেশগত, এগুলো সুসম্পর্ক বজায় রাখার জন্য দূতাবাস আছে। একটা দেশের অন্য একটি দেশে দূতাবাস আছে। এগুলোকে কূটনৈতিক অফিস কেউ বলে কূটনৈতিক পাড়া। কারণ এক সময় গ্রাম বলতে এখন ঘৃণা লাগে, এখন ফিরে আবার কূটনৈতিক পাড়া নামে পরিচিত। এমপি পাড়া, মন্ত্রী পাড়া, প্রফেসর পাড়া। এখন আসলে এটা অন্য খাত, অন্য বিষয়। যেমন গ্রামের মানুষ যখন বা কইছে, শহরের লোক তখন বাবা। আমরা যখন বাবা কইছি তখন কয় আব্বা। আমরা যখন আব্বা নিয়েছি গ্রামের মানুষ, তখন শহরের মানুষ নিয়েছে আব্বু।
আমরা যখন আব্বু নিয়েছি তখন শহরের বাড়ি ডার্টি। এই যে একটা চিত্র, এগুলো আসলে হলো যে আমরা যে ভাষায় বলি আমরা বুঝলেই হলো। সাধু চলিত এটি না কোনো বিষয় না, ভাষার শব্দ বা কোনো ভুল ত্রুটি এটা বিষয় না, মূল ছামারি বোঝা গেছে কিনা এটা হলো মূল বিষয়। কারণ আমরা ব্যাকরণে পড়েছি সাধু ভাষা, আঞ্চলিক ভাষা, কথ্য ভাষা, চলিত ভাষা, ধন্যাত্মক শব্দ এগুলো পড়েছি। কোনো শব্দের অর্থ নাও থাকতে পারে। যাই হোক, আমাদের যেটা মূল বিষয় কূটনীতি। একটি রাষ্ট্রে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রে কোনো সমস্যা হলে, সীমান্ত, অর্থনৈতিক, বাণিজ্য বা জরুরি কোনো যুদ্ধ অবস্থা প্রয়োজন হইলে রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং রাষ্ট্রদূতকে বার্তা দেওয়া হয়। কড়া বার্তা, নরম বার্তা বিভিন্নভাবে প্রচার করে সাংবাদিকরা, যে কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি এগুলো বলে। কিন্তু কাগজে কিন্তু আসলে ওইটাতে লেখা থাকে না কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি, এগুলো সাংবাদিকরা তৈরি করে। আসলে একটা বার্তা দেওয়া হয়, জরুরি বার্তা লেখা হয়, কিন্তু কড়া বার্তা লেখা হয় না, কোনো দিনও লেখা হয় না। আসলে হলো যে এই সম্পর্কটা কূটনীতিকরা যে ভাষায় কথা বলে তাদেরকে রাষ্ট্রের নীতি, আইন, কূটনৈতিক আইন মেনে চলতে হবে। একটা রাষ্ট্রের সব অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে পারবেন না একজন কূটনীতিক। যদি জাতিসংঘে স্বাক্ষর করে থাকেন কোনো বিষয়ে যে এই বিষয়ে আপনি কথা বলতে পারবেন, সকল রাষ্ট্র কথা বলতে পারবে, সকল রাষ্ট্রের প্রতিনিধিত্ব কথা বলতে পারবে, এমন চুক্তি যদি থেকে থাকে তাহলে কথা বলতে পারবেন। এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব, প্রতিনিধিত্ব কৌশলে এঙ্গেলে যেটা করেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, এইগুলো, এই ভাষাগুলো যে ব্যবহার করা হয় অনেকে বলেন যে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু আঞ্চলিক ভাষায় গ্রামগঞ্জের মানুষগুলো যেটা ব্যাকরণের দৃষ্টিতে বলা হয়, এই কথাগুলো আসলে প্রতারণামূলক কথাবার্তা। আমরা বাংলাদেশ সম্পর্কে গভীর পর্যবেক্ষণ করতেছি, নিবিড় পর্যবেক্ষণ করতেছি, আমরা উদ্বিগ্ন, আমরা গণতন্ত্র দেখতে চাই, এই সমস্ত কথাবার্তাগুলো হলো একটা প্রতারণা, অহেতুক কথাবার্তা। মানুষকে মনে করা হচ্ছে যে আমি পৃথিবীর সব কিছু বুঝি আর কেউ বোঝে না। এগুলো বিভিন্ন দেশের কূটনীতিকরা বলে থাকেন এবং সাংবাদিকরা ফলাও করে লেখে, গতানুগতিক লেখে ভাষা। 4 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে, এই কথা সেই পাকিস্তান আমার ব্রিটিশ আমল থেকে সাংবাদিকরা লিখছে। 5 স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে, দিয়ে কথা লিখে দিল। কূটনীতিকদের ডাইরেক্ট কথা বলতে হবে, কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কোনো আইনে লেখা নাই। সকল নাগরিকের জন্য আমি বলছি ডাইরেক্ট কথা বলতে হবে। আপনি কি করতে চান, আপনি উদ্বিগ্ন আমাদের দেশে বাদবাদিকার নিয়ে, আমাদের দেশে গণতন্ত্র নিয়ে, কোনো রাষ্ট্র কথা বলছেন, রাষ্ট্রদূত বা প্রতিনিধি, আপনি বলে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দরদমায় ছুঁড়ে ফেলেন, আপনি ডাইরেক্ট বলেন আমি এইটা চাই, আমি এইটা করতে চাই। যেমন ভারতের মমতা ব্যানার্জি বলেছিলেন পানি নিয়ে চিন্তা করবেন না দিদি, পানি নিয়ে চিন্তা করবেন না। এই সমস্ত কথাগুলোকে নর্দমায় ফেলে দিতে হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছিলেন 71-এর ঘটনার জন্য আমরা দুঃখিত, 71-এর ঘটনা দুঃখজনক। এইগুলো কথা হলো ভণ্ডামি কথাবার্তা, প্রতারণামূলক কথা বলা। আমরা বলি কি এগুলো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ওটা কূটনৈতিক ভাষা না। আপনি যে কথাটা চালাকি করে বলতেছেন সেটা চালাকি ভাষা, প্রতারণামূলক ভাষা, ন কূটনৈতিক ভাষা। আমাদের দেশে কিছু সুশীল সমাজ, কিছু রাজনীতিবিদ এই ভাষাগুলোকে বলে কি এগুলা কূটনৈতিক ভাষা। কিসের কূটনৈতিক ভাষা? আমরা ডাইরেক্ট বুঝি যে তোরা দালালি করিস আমাদের দেশ সম্পর্কে। আমাদের দেশ সম্পর্কে কারা কারা দালালি করে? আমাদের যে সোনার বাংলাদেশ,
এটা বলে কি তারা কূটনৈতিক সম্পর্ক? না, তারা আসলে এই কূটনৈতিক ভাষাটা বলছেন, এটা হলো প্রতারণামূলক ভাষা। আমাদেরকে সোচ্চার হতে হবে। কি বলতো কিছু কিছু রাষ্ট্র বলতো, আমরা গণতন্ত্র দেখতে চাই, মানবাধিকার নিয়ে আমরা উদ্বিগ্ন ডাইরেক্ট আমরা মনক্ষুণ্ণ, ডাইরেক্ট বলবেন। এগুলো কপালের উপর দিয়ে কথা বলবেন না। এই সমস্ত ভাষাকে আমরা ছুঁড়ে মারব বঙ্গোপসাগরে। যারা যে সংগঠন, যে রাষ্ট্র, যে প্রতিনিধিরা এরকম কথা বলবেন, প্রতারণামূলক কথাবার্তা, ডাইরেক্ট বলবেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা আমাদের খারাপ লাগছে, উদ্বিগ্ন, আমরা হতাশ হয়েছি। এগুলো কি? এগুলো প্রতারণামূলক কথাবার্তা। যে রাষ্ট্রই হোক, আমরা যেটা যুগ যুগ ধরে বলি এসেছি, যেটা কূটনৈতিক ভাষা। কিসের কূটনৈতিক ভাষা? কূটনৈতিক ভাষায় কি প্রতারণার কথা বলা আছে? ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে কোথাও বলা নাই। আসলে এটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, আইনে নাই। আপনি যে ভাষায় কথা বলেন না কেন, কূটনৈতিক ভাষায় বলেন, ইংরেজিতে বলেন, ফার্সিতে বলেন, উর্দুতে বলেন, আপনার ভাষাটা, আপনার বক্তব্যটা যদি স্পষ্ট না হয়, আপনার বক্তব্যটা যদি প্রতারণামূলক হয়ে থাকে, আপনার বক্তব্যটা যে লুকাচুরি হয়ে থাকে, তাহলে এটা কূটনৈতিক ভাষা নয়। কিন্তু সাংবাদিকেরা বলছেন যে এটা কূটনৈতিক ভাষা। অনেক রাজনীতিবিদ নিজে সুশীল সমাজ সেজে বলছেন যে এটা কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ। বা আসলে এই কূটনৈতিক নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়। বাংলাদেশে কোনো যোগ্যতায় নিয়োগ হয় না, এটা ধিক্কার জানাই আমি। এই সিস্টেমের পরিবর্তন দরকার। দেশের বয়স 53 বছর। আজকে 5ই আগস্টের পরে যে সরকার যখন আসে, তার মনোভূত লালায়িত আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষীকে, বন্ধুবান্ধবকে রাষ্ট্রদূত হিসাবে বিভিন্ন রাষ্ট্রে নিয়োগ দেয়। কোনো মেধায় নয়, কোনো যোগ্যতায় নয়। এই সব নিয়োগকে ধিক্কার জানাই। এই সিস্টেমের পরিবর্তন দরকার। কোথায় একটু ইংরেজি বলল মশফিকুল ফজর আনসারি, একটা দলের প্রতিনিধিত্ব করলো, হয়ে গেল রাষ্ট্রদূত। কারা কারা কোন দেশে রাষ্ট্রদূত হয়েছে সেগুলো উল্লেখ করা দরকার। পরীক্ষায় না আত্মীয় বিবেচনা, না রাজনৈতিক বিবেচনায় কোন দলের, এটা লেখা উচিত। কারণ হলো, যে সরকার আসতেছে সেই সরকার তার নিজস্ব লোককে, দলের লোককে, মনোনীত লোককে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে না, কূটনৈতিক। তাহলে অন্য একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক কী করে ভালো হবে? এটা অন্য রাষ্ট্রগুলো জানে যে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ হয়, যোগ্যতায় নিয়োগ হয় না, এ যাবৎ হয় নাই। বিচার অঙ্গনেও তাই, পিপিজিপি পরীক্ষার মাধ্যমে নিয়োগ নাই। ওই প্রত্যেকটা সরকার চেঞ্জ হয় না, নিজের মনোভূতি হলো পরীক্ষা নাই, খালি লিস্ট করো আর বানাও, বিচারপতি বানাও, নিয়োগ দাও, রাষ্ট্রদূত নিয়োগ দাও, নির্বাচন কমিশন নিয়োগ দাও। বলাই তো আছে, প্রজাতন্ত্রের যদি কেউ কোনো পদে নিয়োজিত হয়, অবশ্যই পরীক্ষা নিতে হবে। সে বুড়া হোক আর থুড়া হোক, পরীক্ষার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে নিয়োগ হওয়া প্রয়োজন। তা হয়, এটা দুঃখজনক। এবং এই সমস্ত সরকার বদল হলে আবার অন্যরা লালায়িত, এই লোভে পড়ে বাংলাদেশের রাজনীতিকে, এই দলীয়করণের লোভে পড়ে বাংলাদেশের রাজনীতিটা কুলসিত হয়েছে। এখন কূটনীতি, সব রাষ্ট্রে কূটনৈতিক অফিস বা রাষ্ট্রদূত থাকে না, লিয়াজো অফিস থাকে, অন্য রাষ্ট্রের সাথে যোগাযোগ, এইভাবে চলে। কিন্তু নিয়োগ, এবং একজন নয় তো, একজন প্রধান কর্মকর্তা, অনেকগুলো স্টাফ থাকে। এই স্টাফগুলো চেঞ্জ হয়ে যায় সরকার বদল হলে। আমি মনে করি এই দলীয়করণ রাজনীতির মাধ্যমে কূটনীতিক, বিচারাঙ্গন, ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, ব্যাংকের পরিচালক, শেয়ার বাজারের পরিচালক, এই পদগুলো পরীক্ষার মাধ্যমে আসা উচিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, কারণ সিস্টেম চলছে 54 বছর ধরে। যদি যোগ্যতায় না হয়, যে কাউকে সরকার নিয়োগ দিল, এটা কেমন কথা? এই সিস্টেম ভাঙতে চাই।
এবং ভাঙতে হবে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো একটা পার্টির, যোগ্যতা নিয়োগ দেন পরীক্ষার মাধ্যমে। আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি আইনজীবী হিসেবে, আমি বিচারপতি হিসেবে। এখন করা হয়েছে কি, যেন বৈষম্য সৃষ্টি করে রাখা, আমি যেন যেতেই না পারি, এতগুলো শর্ত দিয়ে রাখা হয়েছে। এই শর্ত থাকলে তাকে নিয়োগ দেওয়া যাবে, সরকার নিয়োগ দেবে। একজন আইনজীবী হলেই বিচারপতি নিয়োগ দেওয়া যাবে, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া যাবে পরীক্ষার মাধ্যমে। আমি যে পরীক্ষাটি যেমন বিসিএসে করা হয়েছে, আমরা বা নির্বাচন কমিশন পরীক্ষা, রাষ্ট্রের যে কোনো পদে নিয়োজিত হবে, রাজনৈতিক পদ বাদ দিয়ে প্রত্যেকটারে পরীক্ষার সিস্টেম করা উচিত। এই সিস্টেম ভাঙতে হবে, তাহলে এই রাষ্ট্রের উন্নতি হবে, তাছাড়া হবে না। সুইটারের ফ্যাক্টরিতে সুইটারই তৈরি হবে। এখন প্রতারণামূলকভাবে কথা বলতেছি, এটা রাজনৈতিক ব্যাপার, এটা রাজনৈতিক ভাষা, এটা কূটনৈতিক ভাষা। আপনি যদি প্রতারণা থাকে আপনার কথার মধ্যে যদি গোপনীয়তা থাকে, আপনার কথার মধ্যে যদি ষড়যন্ত্র থাকে, আপনার কথার মধ্যে যদি মিথ্যা থাকে, তাহলে আপনার ওটা রাজনৈতিক ভাষাও নয়, কূটনৈতিক ভাষাও নয়, ওটা কুত্তার ভাষা, কুত্তা ল্যাঙ্গুয়েজ হবে। আপনার কূটনৈতিক ভাষা হবে স্পষ্ট। দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে যে ভাষা বলতেছেন, এগুলো ইঙ্গিতবাহী, ডাইরেক্ট বলবেন। বাঙালি ডাইরেক্ট বিশ্বাসী। ইতিহাসের খুঁজে দেখেন, সম্রাট আকবর, মোগল, আওরঙ্গজেব, আরও যারা আছে ইতিহাস, তারা স্পষ্টভাষী ছিল। এখন কোথার থেকে চাল শুরু হলো গোটা বিশ্বে? এটা কূটনৈতিক ভাষা। আমরা দেখতে চাই, আমরা সহিংসতা মুক্ত দেখতে চাই, খালি দেখতে চাই। ডাইরেক্ট বলবেন, আপনি চুপ থাকেন। এখন আমরা অনেকে বলি যে কূটনৈতিক বহির্ভূত হবে, ওরা কেন আমাদের দেশের বিষয় নিয়ে মাথা ঘামায়, অন্য রাষ্ট্র। আমি যদি স্বাক্ষর করে থাকি যে গণতন্ত্র আমার দেশে প্রতিষ্ঠিত করব, তাহলে আমার দেশের গণতন্ত্র ওই স্বাক্ষরে যারা যারা স্বাক্ষর করেছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আমার দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করতে পারবে। ভারতের গণতন্ত্র নিয়ে আমি আলোচনা করতে পারবো। সৌদিতে গণতন্ত্র নেই, রাজতন্ত্র। উনি যদি স্বাক্ষর করে থাকে রাজতন্ত্র সমুন্নত রাখিব চুক্তিতে জাতিসংঘে, তাহলে আমি রাজতন্ত্র নিয়ে আলোচনা করতে পারবো, অন্য রাষ্ট্রের সমালোচনা করতে পারবো। এটা আমরা বলি না। আজকে কি হচ্ছে, কূটনৈতিকের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছেন না, রাষ্ট্রের সম্পর্ক পালন করতেছে না। কি করতেছেন, তাদের যারা নিয়োগ হয়েছেন দেশের কূটনীতি হিসাবে, তাদের আত্মীয় স্বজনকে কীভাবে সুবিধা দেওয়া যাবে, এইটা নিয়ে আপনাদেরকে পরে জানানো হবে। এটা আমার এখতিয়ার নাই, আমি কেবল নিযুক্ত হয়েছি, আমি 3 দিন ছুটিতে ছিলাম। পরে জানানো হবে প্রেস রিলিজে। কেন এত রঙের ঢঙ্গের কথা কেন? আপনাকে প্রশ্ন করছে, ডাইরেক্ট উত্তর দেবেন, আমার জানা নেই, আমার এখতিয়ার নাই বলা, আমার মুখপাত্র বলবে, আমার প্রধান বলবে। এগুলো তো ঢং। এই ঢংগুলোকে যদি আপনারা বলেন কূটনৈতিক ভাষা, ঢংগুলোকে যদি বলেন আপনি রাজনৈতিক ভাষা, হ্যাঁ, এটা বিবেচনা করা হবে, এই বিষয়টা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এগুলো প্রতারণামূলক কথাবার্তা। আসলে আমাদের এই প্রতারণামূলক কথাবার্তাগুলো পরিহার করতে হবে। এগুলোর ফিরে আবার নাম দিয়েছিলে রাজনৈতিক ভাষা, রাজনৈতিক ব্যাপার। হলে ব্যাপার নয় তো। আপনার কথার মধ্যে যদি মিথ্যা থাকে, প্রতারণা থাকে, ভণ্ডামি থাকে, কোনো গোপন জিনিস লুকায়িত থাকে, ওটা আপনার রাজনৈতিক ভাষা নয়, ওটা আপনার কূটনীতির ভাষা নয়, ওটা কুত্তার ভাষা। পরিষ্কার। আমরা এগুলো বলে থাকি, নিজে নিজে বিশেষজ্ঞ সাজায়, কূটনৈতিক বিশেষজ্ঞ, রাষ্ট্র বিশেষজ্ঞ। আপনাকে কে বিশেষজ্ঞ বানাইছে? কবে হয়েছেন? কয় তারিখে বানাইছেন? কোন কূটনৈতিক বিশেষজ্ঞের বোর্ড আছে যে সেখানে আপনি পাশ করছেন পরীক্ষা দিয়ে বিশেষজ্ঞ হিসাবে? করেন নাই তো। আন্দাজি নিজে নিজে সাজে কূটনৈতিক বিশেষজ্ঞ। তা আমি মনে করি যে আমরা মানুষকে সচেতন করি, আমরা যে ভাষায় বলি, যে ভঙ্গিতে বলি, স্পষ্ট করি বলবো, সেটাই হবে আমার সঠিক কথা বলবো। এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কল্যাণে যে ভাষায় কাজ হবে, যে কথায় কাজ হবে,
যেটার মধ্যে প্রতারণা থাকবে না, ধৃষ্টতা থাকবে না, মিথ্যা থাকবে না, ছলনা থাকবে না, স্পষ্ট, সেটাই হলো কূটনৈতিক ভাষা, পরিষ্কার। আর এই কূটনীতি যারা নিয়োজিত হয়েছেন, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে কোন দল থেকে কোন উপদেষ্টার আত্মীয় স্বজনকে কোন কোঠায় কোন দেশে নিয়োগ দিয়েছেন তা প্রকাশ করেন। কারণ পরীক্ষার মাধ্যমে নিয়োগ ব্যতীত হাজার হাজার লোককে নিয়োগ দেওয়া হয় এই দেশে বিভিন্ন পদে। দেখা যাচ্ছে কূটনীতিক পদে বহু সংখ্যক ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে এটা কি প্রজাতন্ত্রের কর্মচারী না কূটনীতি? কেউ বলছেন, যুক্তি দেখায় যে আমি রাষ্ট্রের আইনজীবী। রাষ্ট্রের আইনজীবী হোক আর দেশের আইনজীবী হোক, সেটা যেটাই হোক, সরকারি কাজ যদি পরিচালনা করলে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া উচিত আমি মনে করি। তাহলে একটা দলের ছত্রছায়া থাকবে, দল ক্ষমতায় আসবে বা সুযোগ আসবে, খালি নিয়োগ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর তো ব্যবসা চলে আসতেছে 54 বছর ধরে। এই ব্যবসার অবসান চাই, এই ব্যবসা ভাঙবো ভাঙবো ভাঙবো। কোনো দিন না কোনো দিন গর্জে উঠবে আইনজীবী সমাজ। কারণ যে এভাবে একটা রাষ্ট্র নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না। কূটনীতি, বিচারাঙ্গন, আরও যে অঙ্গনগুলোতে রাষ্ট্রের ব্যাংকের পরিচালক, শেয়ার বাজারের পরিচালক, এইগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নির্বাচন কমিশনার থেকে শুরু করে এই পদগুলোতে অবশ্যই, এবং বিভিন্ন পোর্টের সভাপতি, এগুলো যেগুলো বেতনভুক্ত সম্মানী ভাতা পায়, তাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। সেই পুরানো সিস্টেম চলছে যুগ যুগ ধরে। এই সিস্টেম মানি না, মানব না, মানাতে দিব না। এটা আমাদের জন্য ক্ষতিকর, আমরা বঞ্চিত হচ্ছি। আমার কথাবার্তায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, এবং আমার কথাগুলো দিয়ে যদি কল্যাণ হয়, মানুষ সচেতন হয়, তবেই আমার এই লাইফ সার্থক হবে এবং সার্থকতা পাবে। সবার সুস্বাস্থ্য কামনা, সকলের সুমঙ্গল, সকলের শুভ কামনা করে আমার লাইভ আমি সমাপ্ত করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি ভুল ত্রুটির জন্য যদি হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।